হ্যালো। হ্যাঁ, চিনতে পারছো? না। একেবারেই না? না, একেবারেই না। তো কি আপনি? কোনোভাবে আন্দাজ? না না, একেবারেই অজানা। কোনো আভাস? হেয়ালি মনে হচ্ছে তো? সত্যি হেয়ালি। কেনই বা? কি আপনি? যাগ্গে, কি করছিলে? বাবা, শুরু থেকেই একেবারে তুমি। দেখুন, এই সময়টা আমি একটু বইপত্র নিয়ে নাড়াচাড়া করি। এটা একেবারে আমার নিজস্ব সময়। এখন একজন অচেনা মহিলার কোনো কৌতুক আমার কৌতূহল জাগায় না। আপনি ফোনটা রাখবেন প্লিজ। বেশ, আপনি কৌতূহলী নন, অথচ ফোনটা কেটেও দিচ্ছেন না। আশ্চর্য। আচ্ছা, আমি রাখছি। আর রাখেননি যখন তখন বলি, আশ্চর্যের কিছু নেই, ওটা সৌজন্য। এবার পরিচয়টা বলুন তো আপনার, শুনি। পরিচয় কিন্তু সত্যিই ছিল, মানে হয়েছিল পরিচয়, তবে বড্ড কম। কম মানে কম বছর নয়, কম দিনের। মনে না পড়াটাই স্বাভাবিক। মাঝখানে পেরিয়ে গেছে 40টা বছর। ওই নদীটাও শুকিয়ে গেছে হয়তো। আমি অপর্ণা, আশ্চর্য, তুমি কোত্থেকে? মনে পড়েছে তোমার? মনে না পড়লেও দোষ দেওয়া যায় না। সম্বল বলতে তো তেমন কোনো ঘটনার স্মৃতিও নেই, শুধু একটা নাম। সেসব কথা পরে হবে। তুমি কোথা থেকে এলে? কোথায় থাকো এখন? আমার ফোন নম্বর পেলে কি করে? আস্তে, বসো বসো। এতটা উত্তেজনা ঠিক হবে না। 61 বছর বয়সে কোনো উত্তেজনাই ঠিক না, বুঝলে মশাই? চিনতে যখন পেরেছ তখন সব কথাই বলবো। হ্যাঁ, বসেই আছি আমার লেখাপড়ার টেবিলে। একটু একটু করেই বলো। এখন কোথায় থাকো? এতদিন কোথায় ছিলে? আমার ফোন নম্বর? তোমার ফোন নম্বর আমি কাল পেয়েছি। কালই তো তোমায় দেখেছি, 40 বছর পরে, রবীন্দ্র সদনে। তুমি ছিলে কালকের অনুষ্ঠানে? আমি বলি, বহু বছর পরে আমি গত সপ্তাহে কলকাতা এসেছি। আমার হাজবেন্ড 3 দিনের জন্য হলদিয়া গেছে, কী সব ব্যবসা শুরু করবে সেই সব নিয়ে কথা বলতে। তাই সন্ধে ননদকে নিয়ে রবীন্দ্র সদনে প্রোগ্রাম দেখতে এসেছিলাম। তোমাকে মঞ্চে দেখে কিন্তু একেবারেই চিনতে পারিনি, কিন্তু তোমার নাম বলতেই চমকে উঠি। ননদ পাশ থেকে অবাক হয়ে বলে উঠল, বৌদি চেনো নাকি? সত্যি কথাটাই বললাম, সত্যি চিনি না। আর মনে মনে বললাম, চিনতাম কোনো এক দূর অতীতে। তুমি বড় ভালো আবৃত্তি করলে। না, ভালো না, অসাধারণ আবৃত্তি করো তুমি। 40 বছর আগে তোমার মুখে শুনেছিলাম সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তমাশু, ভালোই লেগেছিল। কিন্তু এখন? এখন কি? এখন বুঝি অসাধারণ? তাই তো শুনলাম, তুমি দারুণ জনপ্রিয়। আমার ভালো লেগেছে জেনে ননদ আমাকে মঞ্চের আড়ালে নিয়েও গিয়েছিল আলাপ করিয়ে দেবে বলে। ততক্ষণে তুমি চলে গেছো ফিরে। আমার ননদ ওখানেই কারোর থেকে তোমার নম্বরটা জোগাড় করে নিয়ে এলো। বললাম, দাও, আমি আর্টিস্টকে একটা ধন্যবাদ জানাবো। হ্যাঁ, ওই একটা কবিতাই বলবার কথা ছিল, তাই বলেই বেরিয়ে এসেছিলাম। তাই তো, একটি কবিতা, একটি, কিন্তু ফুরোচ্ছে না। মানে? ছোট্ট কবিতা ক্ষণিকার উদাসীন, ফুরোচ্ছে না মানে কি? একটি লাইনই কিছুতেই পিছু ছাড়ছে না জানো। সারাদিন মাথার মধ্যে ঘুরছে। কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়িনে। এটা যে মনের মধ্যে বেজেই চলেছে ননস্টপ। ভুলেই তো ছিলে, হঠাৎ করেই মনে পড়ে গেল আজ বুঝি বন্ধুরে, ডাকিলে আবার কবেকার চেনা সুরে। হ্যাঁ, মনে পড়ে গেল তো। আমার ফোন পেয়ে তোমারও কি মনের তলায় তলিয়ে থাকা কথাগুলো নড়ে উঠছে না বলো? আজ থেকে 40 বছর আগে একটি সদ্য যৌবন ছোঁয়া ছেলে বেড়াতে গেছিল একটা আধা শহর আধা গ্রামে। সেখানে বয়ে যেত একটি নদী, সেখানে ছিল তার পিসির বাড়ি।
এ যেন ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রামের মতোই। যদিও পিসির কোনো দেওর ছিল না, আর সেই জন্যেই কোনো দেওরের মেয়েও ছিল না, কিন্তু ছিল একটি মেয়ে। সে না কিশোরী না যুবতী, প্রতিবেশী, দুরন্ত টকবগে নয়। সে শুধু চেয়ে থাকতে জানত। অদ্ভুত সুন্দর দুটি চোখ মেলে চেয়ে থাকত, কোনো কথা বলতো না। নাম জানতে চাওয়ায় একবারই তার শর্টটুকু শুনেছিলাম, অপর্ণা, তাও অস্ফুটে। তোমার সব গল্পই যে তার শোনা ছিল পিসির কাছে, তাই কোনো প্রশ্ন ছিল না। বিস্ময় ছিল শহুরে মানুষ দেখার। সে যে কখনো শহর দেখেনি, শহরে থাকা কলেজে পড়া ছেলে দেখেনি। আজন্ম শহরে কেটেছে আমার, তাই মেয়েটির অবাক হওয়ায় আমি খুব অবাক হতাম, বন্ধু হতে চাইতাম। আর তুমি? সে যে পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তাকে ধরা। পিসি বলতো ও বড় লাজুক, ও মেয়ের যত বকবকানি আমার সঙ্গে। আমি কিন্তু সারাদিন লুকিয়ে তোমায় দেখতাম। কখনো দরজা একটু ফাঁক করে রাখতাম, কখনো জানলার পর্দা সরিয়ে নিজেকে আড়ালে রেখে বসে থাকতাম, তোমাদের ঘরের দিকে তাকিয়ে। আমি জানতাম না বুঝি? পর্দার ওপারে বসে উলবোনার অছিলায় তাকিয়ে থাকতে। নদীর পাড়ে একা হেঁটে বেড়াতাম, দূরে হঠাৎ হঠাৎ তোমাকে দেখতে পেতাম, ধরতে পারতাম না কিছুতেই। ধরা দিয়েই ছিলাম বলে কি ধরতে পারলে না কখনো? নাকি ধরতে চাওনি সত্যি করে? সত্যি কথাটা তুমি জানোই না। সময় যখন হলো তখন পিসির কাছে মা প্রস্তাব পাঠিয়েছিল তোমার জন্য। সে অবশ্য আমার কথা শুনেই। পিসির থেকেই জানা গেল তা সম্ভব নয়। কেন? জাত মেলেনি বলে তাই অসম্ভব হলো? না, ওটা সমস্যা ছিল না। জানা গেল যে মাত্র 1 বছর আগেই তোমার বাবা নাকি অত্যন্ত উপযুক্ত পাত্র পেয়ে তোমাকে তার হাতে সম্প্রদান করে দিয়েছেন, তাই অসম্ভব হলো। ঠিক। হঠাৎ করেই বাবা কাদের সঙ্গে কী সব যোগাযোগ করেছিল। তারা আমার ছবি দেখে রাতারাতি বিয়ে দিয়ে নিয়ে চলে গেল। আমার যে কোনো ইচ্ছে অনিচ্ছে বা মতামত থাকতে পারে সেটাই কেউ ভাবেনি। ওই আমলের আর 5টা মেয়ের মতোই আমার ভাগ্যলিপিও অন্যের হাতে লেখা হয়েছিল। ঠিক যে কোথায় তোমার বিয়ে হয়েছিল পিসি সেটুকুও বলতে পারেনি, শুধু বলেছিল অনেক দূরে কোথায় যেন। ওই গেঁয়ো মেয়েটাকে বিয়ের পরে গিয়ে উঠতে হলো এক বিরাট শহরে। সেও আর একটা নদীর ধারে, যমুনার তীরে, দিল্লি শহরে। বছর ঘুরতে আবারও চললাম আরও একটা নদীর ধারে, আরও বড় এক শহরে। যে মেয়ে কখনো শহর দেখেনি, শহুরের যুবক দেখেনি, সে বাসা গড়ল হাডসন নদীর ধারে, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শহর নিউ ইয়র্কে, প্রায় 37 বছর ধরে। দেশে আসতে না? খুব কম। মা বাবাও চলে গেলেন, টান রইল না কোনো। শ্বশুরবাড়ির কর্তব্যকর্মে কদাচিৎ। এবার কিন্তু ফিরেছি পাকাপাকিভাবে। ওখানে কর্তার কর্মজীবনের রীতি। আচ্ছা, আমাদের সেই নদীটার কি নাম ছিল বলো তো? খঞ্জনা গাঁয়ের পাশে অঞ্জনা নদী। নদীটির নাম কালজানি। কিন্তু ওই নদীটা তো আমাদের ছিল, তোমার বললে কেন? অতীত স্মৃতি বোধহয় বলিয়ে নিল। যেমন তুমি আজ আমাকে আগাগোড়া তুমি করে বলে চলেছ। আমি কি বলতাম? আপনি? তুমি কি কোনো কথা বলেছিলে কোনোদিন? না তুমি না আপনি। তবে তো ঠিকই আছে। ধরে নাও তখনও মনে মনে আমি তোমাকে তুমি করেই বলতাম। কি ভাবছো? কালজানি থেকে যমুনা, যমুনা থেকে হাডসন, বিরাট পরিবর্তন। আর তুমি পিসিমার রান্নাঘরের দরজায় পিঁড়ি পেতে বসে দেবতার গ্রাস শোনাতে, আর এখন রবীন্দ্র সদন মঞ্চে। এও বিরাট পরিবর্তন। ভালো বলেছ, তবে দুটোই এক নয়। তোমার ব্যাপারটা অনেক বড়, বিশাল। কেন? আমেরিকা বলে? না, তা নয়। আমেরিকাতে আমিও গেছি বঙ্গ সম্মেলনে কবিতা বলতে। তফাৎটা কোথায় জানো? সেদিনের সেই একটাও কথা না বলা মেয়েটা 40 বছর পর আমাকে নিজে ফোন করে কত কথা বলছে। কখন শিখলে তুমি? সময়, সময় সব শিখিয়ে দিয়েছে।
সময়, হ্যাঁ তাই, জীবন চলিয়া গেছে আমাদের 20 বছরের পার। কবির কল্পনায় যা ছিল 20, আমরা তা 40-এ নিয়ে গেলাম, ভাবাই যায় না। যাক, বলো আছো কেমন? কে কে আছেন তোমার? এখন থাকছো কোথায়? এখন আছি নিউ টাউনে। আমার স্বামীও অনেক আগেই এখানে একটা ফ্ল্যাট কিনে রেখেছিল, ওখানেই থাকছি। একটি ছেলে আমার, সে তো জন্মসূত্রে ও দেশের নাগরিক, ওখানেই রয়ে গেল। বলতে পারো দুজনেই ফিরে এলাম দেশের টানে, মাটির টানে। তোমার? আমি আছি, বেশ আছি। বউ, ছেলে মেয়ে? বউ নেই, তাই ছেলে মেয়েও নেই। করব বলে না, আর করাই হলো না বিয়ে। একেবারে একা কাটিয়ে দিলে জীবনটা এই বয়সে? অভ্যেস হয়ে গেছে, যে বয়সে সঙ্গী লাগে তা পার হয়ে গেছে, এখন আর অসুবিধে হয় না। চিন্তা করো না, হাত পুড়িয়ে ভাত খেতে হয় না, সেজন্য একজন সাহায্যকারী আছে। শুধু কবিতা বলেই জীবন কাটিয়ে দিলে? এই, শুধু কবিতা বলে জীবন কাটানো যায় নাকি? জীবিকা একটা ছিল, ছাত্র পড়ানো, আর কবিতার সঙ্গে গেরস্থালি। জানো, কালজানি নদীর পাড় থেকে গিয়ে হাডসন নদীর কাছে জীবন কাটালাম। ও দেশে সুখে থাকা যায় সহজেই, বিশেষ করে উচ্চশিক্ষিত বাঙালির পক্ষে। আমার আধা গ্রাম, আধা শহর, আর কালজানি নদী, তাদের কখনো ভুলতে পারিনি। আর ভুলতে পারিনি তোমাকে, আমার বেণী মাধব। বেণী মাধব? হ্যাঁ, বেণী মাধব। অবাক হচ্ছ? শহর থেকে বেড়াতে এলে আমি যে তখন সত্যিই 16, সত্যিই নবম শ্রেণী, আর প্রথম শাড়ি। কবিতা কি শুধু তুমি পড়ো? নিউ ইয়র্কে বসে জয় গোস্বামীর এই কবিতা আমি পড়েছি, নিজের সঙ্গে মিলিয়ে নিয়েছি আর কেঁদেছি। ব্রিজের ধারে না হলেও নদীর ধারে লুকিয়ে দেখা তো ছিলই আমার। আমিও বোধহয় ভাবতে পারি একটি মেয়ের কথা, যার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। সেইখানে অনন্ত গোধূলি লগ্নে বয়ে চলে হাডসন, তলেশ্বরী না হলেও। আসলে বিস্মরণের গোধূলি ক্ষণের আলোকে তোমাকে নতুন করে আজ যেন চিনছি। তোমার জীবনটা কবিতার মতো, তাই না? আমি আমার জীবনটা কবিতার আশ্রয়ে বাঁচিয়ে রেখেছি। জানো, আমিও একসময় কবিতাকে কাছে টেনেছিলাম। সেখানে যে মিল খুঁজে পাচ্ছিলাম আমার সেই পর্বের জীবনটার। 2-3 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর। জয় গোস্বামীর হাত ধরে আমাকেই খুঁজেছ শুধু, আর আমি এতগুলো বছরে তোমার জীবনে আমি কি কখনো ছিলাম? খুব ছিলে কবিতার মধ্যেই। কেমন করে জানো? তুমি বললে যে তোমার বয়স তখন 16 বছর ছিল। আমার কাছের সেই ছবিতে তুমি ছিলে। মনে ছবি আসে, ঝিকিমিকি বেলা হলো, বাগানের ঘাটে গা ধুয়েছ তাড়াতাড়ি, কচি মুখখানি, বয়স তখন 16, তনু দেহখানি ঘেরিয়াছে ডুরে শাড়ি, কুমকুম ফোঁটা ভুরু সঙ্গমে কিবা, শ্বেত করবীর গুচ্ছ কর্ণমূলে, পিছন হইতে দেখিনু কোমল গ্রীবা, লোভন হয়েছে রেশম চিকন চুলে। তারপর ওই 16 বছরের মেয়েটি অনন্ত পরমায়ু নিয়ে আমার মনে বসত করে নিল। যেখানে ওই কবিতা উচ্চারণ করছি সেখানেই আমি তোমাকে দেখতে পাচ্ছি। শুধু কবিতায় তোমাকে নিত্য নিত্য পাওয়া। অন্ধকারের বিপুল গভীর আশা, অন্ধকারের ধ্যান নিমগ্ন ভাষা। যখনই বাণী খুঁজে ফেরে আমার চিত্তাকাশে, ঠিক তখনই মনে আসে তুমি পূব জানলার ধারে পশমের গুটি কোলে নিয়ে আছো বসে, উৎসুক চোখে বুঝি আশা করো কারে, আলগা আঁচল মাটিতে পড়েছে খসে, অর্ধেক ছাদে রৌদ্র নেমেছে বেঁকে, বাকি অর্ধেক ছায়াখানি দিয়ে ছাওয়া। পাঁচিলের গায়ে চীনের টবের থেকে চামেলি ফুলের গন্ধ আনিছে
হাওয়া। এসব তো তোমার মনে গড়ে নেওয়া আমি, আসল আমি কি? তা তো বটেই। এই এখন তুমি যে আমার সঙ্গে কথা বলছো, সেই আমিটা তো তোমারই মনের মাধুরী মিশিয়ে গড়া একজন মানুষ। সেও কি আমি? তবু সে তো আমি, তোমার আমি। ঠিক বলেছ। এই যে 61 বছর বয়সের তুমি, আমি তো তার মধ্যে 21 বছরের তোমাকে খুঁজছি। বদলে তো গেছি আমরা সবাই, তাই এই মন দিয়ে মনের মতো গড়ে নেওয়া। অর্থাৎ তুমি আর নেই যে তুমি। ওহে বাবু, তুমিও নেই। যে ছেলেটি আমাকে কখনো ডেকে কথা বলতে চায়নি, স্বভাব লাজুক সেই ছেলেটির চারদিকে আজ ভিড় করে থাকে কত অনুরাগিনী। কাল হলে বসেই বুঝতে পারছিলাম তুমি কতটা জনপ্রিয়। না না, আমার তেমন জনপ্রিয়তা নেই, আছে কিছু প্রিয় জনতা। এ তোমার বিনয়। কি নয় তা জানি না, তবে আমার চক্ষুর বিস্ময়কে ডাক দিতে তুমি পারোনি। দোষ দিচ্ছি না, আমিও পারিনি। তবু আমি বাস করি তোমার ভাঙা ঐশ্বর্যের ছড়ানো টুকরোর মধ্যে। আমি খুঁজে বেড়াই মাটির তলার অন্ধকার, কুড়িয়ে রাখি যা ঠেকে হাতে। আমার অভুলন বেদনার আভাসটুকু তোমাকে আজ এত যুগ পরে আপন হাতে তুলে দিলাম অপর্ণা। এ ছিল আমার এতদিনকার একান্ত সঞ্চয়। তারপর মেঘে মগন পূর্ব গগন, বেলা নাই রে আজ। বেলার হিসেব কেউ জানে না, বরং বলি আজই আমরা জানলাম দুজন দুজনকে। যা এতদিন ছিল অপ্রত্যক্ষ, আজ তা নিশ্চিন্তে জানা গেল। তাতে কি নিশ্চিন্ত হওয়া গেল? যা আমরা কেউ কাউকে কখনোই জানাতে পারিনি, তা কিন্তু আমরা পৃথিবীর দুই প্রান্তে থেকেও রোজই যত্ন করে বাঁচিয়ে রেখেছি। আজ ধরা পড়ে গিয়ে না মাধুর্য হারায়। অনেক রাত হলো, বলো কবে দেখা হচ্ছে আমাদের? দেখা? দেখা কেন হবে? ও মা, এতকাল পর যোগাযোগ হলো, দেখা করব না? বলো কি? এই তো বেশ হলো, দেখা করে কি হবে? দেখবো না আমরা কতটা বদলে গেছি, এখন কেমন হয়েছি দুজনেই। আমার কোনো কৌতূহল নেই। তুমি তো কাল আমাকে দেখেই নিয়েছো, চিনতেও পারোনি দেখে। লোকান্তরের স্মৃতির মতো যা রয়েছে মনে, তা আমি কিছুতেই নষ্ট করতে চাই না। দেখা হলে নষ্ট হবে বলছো? হবেই। তখন আমরা আজকের আমাদের মধ্যে তখনকার আমাদের খুঁজে বেড়াবো, আর তা মিলবে না কিছুতেই। বারবার হাতড়ে বেড়াবে সেই অতীতকে। মুখোমুখি দেখা হলে সেদিনের ছবি, যা বহু যত্নে বুকের মধ্যে সাজিয়ে রেখেছি, তা ফিকে করে দেবে। এত বড় ক্ষতি সইতে পারবো না অপর্ণা। বরং এই অদেখাই সেই প্রথম দেখাকে বাঁচিয়ে রাখুক। বেশ, তাই হোক। কিন্তু যদি তোমার কোনো অনুষ্ঠানে তোমাকে দেখতে যাই, তাহলে? তুমি চাইলে যেও, কিন্তু আমার সামনে এসো না। আমি এই অপ্রত্যক্ষ নিয়েই বেঁচে থাকতে চাই। আমার এই চাওয়াটুকুকে তুমি সম্মান দিও। যদি কখনো খুব ইচ্ছে করে, তোমাকে ফোন করতে পারবো নাকি? সেটুকুও করো। আমি অবশ্য তোমাকে কখনো ফোন করব না। দেখো, যা ছিল আর যা রইল না, তা যেমন মেলানো যায় না, তেমনি যা ছিল কোনো এক যুগে আর যা আছে আজ, এই দুয়েরও মিলও অসম্ভব। জানো, আমি খুব আশা করেছিলাম, ভেবেছিলাম আজ একটা শুরুর দিন, কিন্তু তুমি তো আর শেষের দিন করে দিলে। কেন অবেলায় ডেকেছ খেলায়, সারা হয়ে এলো দিন। বরং যা শুরু হয়েছিল 40 বছর আগে, তা তেমনই রইল অন্তহীন হয়ে এবং অমলিন। এটাই ভালো নয় কি? তাই হবে। রাত গভীর হলো, ভালো থেকো তুমি। সত্যি অনেক রাত হয়েছে। আঁধারের সাথী তোমার করুণ হাতে বাঁধিয়া দিলাম আমার হাতের রাখি। মনে রেখো, পরিপূর্ণ রিক্ততা তোমাকে উপহার দিইনি আমি। ভালো থেকো। শুভরাত্রি। শুভরাত্রি। এবার কি তবে শেষ খেলা হবে নিশীথ অন্ধকারে?
মনে মনে বুঝি হবে খোঁজা খুঁজি অমাবস্যার পারে, মালতী লতায় যাহারে দেখেছি প্রাতে, তারায় তারায় তারি লুকোচুরি রাতে। সুর বেজেছিল যাহার পরশ পাতে, নীরবে লভিব তারে। দিনের দুরাশা স্বপনেরও ভাষা রচিবে অন্ধকারে।